আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে 2-এর অনন্যক কত, 1-এর 2, অর্থাৎ উল্টে যায়, তাই তো? তাহলে ঠিক একই রকমভাবে এই রেসিপ্রোকাল 2:3:4 এর রেসিপ্রোকাল অর্থাৎ এর অনন্যকের অনুপাত কত? তাহলে আগে হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো WBCS এক্সপো আর আমি সাহেব মিত্র। সরি এতদিন পর্যন্ত তোমাদের জন্য ভিডিও নিয়ে আনতে পারার জন্য, কারণ কোভিড কন্ট্রোল রুমে ছিল ডিউটি আমার, যার জন্যে একদম সময় পাইনি। আজকে বাড়ি এসে সকালবেলা ফার্স্ট মর্নিং তোমাদের জন্য ভিডিও তৈরি করে আজকেই আপলোড করছি। সামনে অনেকগুলো পরীক্ষা, WBCS, রেল, পুলিশ, CGL, CHSL, সবগুলোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যাথমেটিক্স। আর সেই ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট ওয়াইজ যে সূত্রগুলো সেইগুলো তোমাদের ডিটেলসে বুঝিয়ে প্রত্যেকটা অঙ্কের পরে আমি একটা করে কিন্তু হোমওয়ার্ক দিয়েছি। মানে তুমি যে অঙ্কটা এখন করছো সঙ্গে সঙ্গে ওইটা প্র্যাকটিস করো, দেখবে পুরো চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আশা করছি এরপরে আর কোনো দিন রেশিও প্রপোর্শন নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। তো চলো শুরু করি। রেশিও প্রপোর্শনের ফার্স্ট যে আমরা টাইপ করছি এটা হচ্ছে তার উদাহরণ, টাইপ 1। ঠিক আছে, কি আছে না 3টে অনুপাত বলে দিয়েছে, A:B, B:C, C:D। তাহলে আমাদের বের করতে হবে 1 A:D, 2 A:B, C:D। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা বের করব প্রথমটা A:D কী করে বার করে। তাহলে দেখো A:D বার করতে গেলে একটা জিনিস, ফার্স্টে আমাদের যে এই যে অনুপাতটা দিয়েছে এই অনুপাতটা তো এইভাবে করা যায়, A:B মানেই A/B। যদি আমি তাই লিখি তাহলে ঠিক এটাকেও আমরা সেইভাবে লিখতে পারি 3/4। ঠিক একই রকম B:C মানে B/C = 8/9 এবং C:D যদি সেটা লিখি তাহলে C/D = 2/3। অর্থাৎ সমীকরণ যেগুলো আছে, যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোকে বাই আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখে নিলাম। এইবারে আমাদের যেটা করতে হবে, দেখো সব এই সমীকরণগুলোকেই গুণ আকারে লিখছি, A/B ইন্টু B/C ইন্টু C/D = তাহলে ঠিক একই রকমভাবে এটাও যদি আমরা গুণ আকারে লিখি 3/4 ইন্টু 8/9 ইন্টু 2/3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের B আর B কেটে যায়, ঠিক একই রকম C আর C কেটে যায়। তাহলে পড়ে থাকে কি A আর D, তাহলে A/D ঠিক একই রকমভাবে কেটে দাও, 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 8 কাটলে 4, 4/9, তাহলে 4/9। তাহলে A:D = 4:9। এইটা হলো প্রথমটা A:D। ঠিক আছে, এবারে আমরা বার করব A:B, C:D। ঠিক আছে, কি করে দেখো A:B, C:D লিখলাম। তো কি করতে হবে, আমাদের একটা জিনিস করতে হবে, যেটা যেরকম আছে অর্থাৎ যেটা যে সমীকরণটা আছে সেই ঘরে সেটা লিখব। দেখো A:B 3:4। ঠিক আছে, তাহলে এর ঘরে কত বসবে 3 আর বির ঘরে কত বসবে 4। ঠিক আছে, ঠিক একই রকম B:C = 8:9। তাহলে ঠিক নিচের লাইনে B মানে কত 8 আর C মানে কত 9, আচ্ছা ইস্টু হবে সবগুলোতে। ঠিক আছে, আচ্ছা আর C:D মানে কত 2:3, মানে C এর ঘরে 2 আর D এর ঘরে 3। এখন একটা বক্তব্য আছে, দেখো A আর B বসেছে, তারপরে CD ফাঁকা, ঘর ফাঁকা রাখা যাবে না, অর্থাৎ লাস্টে আমরা যেটা পাবো সেটা দিয়েই পূর্ণ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব 4:4। বোঝা গেল? কি করলাম যে না, যেটা লাস্টে আছে সেটা দিয়েই পূর্ণ করে দিলাম। ঠিক একই রকমভাবে আগেরটা আগে 8, পরেরটা পরে 9। ঠিক আছে, এটা আবার কি করব, তাহলে 2, এটা 2, তাহলে প্রত্যেকটা অনুযায়ী আগেরটা আগে বসিয়ে দিলাম, পরেরটা পরে বসিয়ে দিলাম, আমার ঘর পূর্ণ হয়ে গেল। এইবারে তোমরা দাগ দিয়ে দাও, দিয়ে ক্যালকুলেট করো। দেখো একটা জিনিস, এটা এর ঘর, এটা বির ঘর, এটা সির ঘর, এটা ডির ঘর।
এখন নিয়মটা কি, প্রত্যেকটা ঘরের থেকে সেম সেম বা সেম গুণিতক কাটা যায়। অর্থাৎ দেখো ডি এর ঘরে 4 আছে, সি এর ঘরে 4, বি এর ঘরে 4, এর ঘরে 4 নেই 8 আছে, তাহলে 8-এর থেকে 4 কেটে নিলে 2 পড়ে থাকে, 4 2 8, তাই তো? তাহলে ঠিক এবার দেখো আর কিছু আছে কিনা, দেখো এখানে 2 2 2, কিন্তু এই ঘরটা 2 বা 2 এর গুণিতক কিছু নেই, তাহলে এই ঘর থেকে কিছু কাটা যাবে না। ঠিক একই রকম এই ঘরে 3 আছে, এখানে 9 আছে, এখানে 3 আছে, কিন্তু এই ঘরটায় 3 বা 3-এর কিছু গুণিতক নেই, তাহলে কাটা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা ঘরের থেকে আমাদের সেম সংখ্যা অথবা সেই সংখ্যার গুণিতক থাকতে হবে, কাটতে পারবো তবে গিয়ে এটা হবে। ঠিক আছে, এবার কাটাকাটির পর দেখো কত থাকছে, দেখো 3 2 2 গুণ করো, 3 2 6, 6 2 12, তাহলে এখানে 12 ইস্টু এটা কত, 8 2 16, আচ্ছা ইস্টু এটা 9 2 18, ইস্টু এটা 3 নং 27। দেখো তাহলে এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি ইকুয়াল টু 12 16 18 27। যদি আমরা এখানে কাটাকাটি না করতাম, ঠিক আছে, সাপোজ 3 8 24, 24 2 48 বসাতে পারতাম, কাটাকাটি না করে গুণ করেও বসাতে পারতাম। তারপরে কি করতে হতো, রেশিও আমরা যেরকম অনুপাতগুলো ছোট করি সেরকম ছোট করে ভাঙিয়ে এটা বার করতে হতো। আলটিমেট লাস্ট পর্যন্ত করে এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটা হচ্ছে কিন্তু প্রথম টাইপ। যদি বোঝো তাহলে ঠিক একই রকমভাবে পরের একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা করবে। ঠিক আছে, দেখি এর উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আচ্ছা, এটা টাইপ 2। টাইপ 2তে দেখো কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও কেমন করে করতে হয়, দেখো এরকম 3টে রেশিও দিয়েছে, 1 2 3টে। তো এই 3টে রেশিওর কম্পাউন্ড রেশিও কী করে করব, দেখো প্রত্যেকটা রেশিওর যে ফার্স্ট সংখ্যাগুলো আছে, ঠিক আছে, প্রথম অনুপাত, তাহলে সেইগুলো আমরা একসঙ্গে লিখব। কীরকম, দেখো 3 × 4 × 5, ঠিক আছে, ইস্টু এবার সেকেন্ডগুলোর সঙ্গে সেকেন্ডগুলো, তাহলে 2 × 3 × 7 হলো। এখন দেখো এটার থেকে এটা কিছু কাটাকাটি যায় কিনা, দেখো 3 এপাশে 3 কেটে যায়, আচ্ছা 2 4, তাহলে 2 থেকে যদি 4 কেটে দিই তাহলে পড়ে থাকে 2, তাহলে 5 আর 7 আর কিছু কাটবে না। তাহলে দেখো এটা গুণ করো, 5 2 10 ইস্টু 7 7, 10:7, তাহলে আমার কম্পাউন্ড রেশিওর অ্যান্সার 10:7। ওকে, বুঝলে? তাহলে নেক্সট পরেরটা করো তোমরা, উত্তর ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, টাইপ 3তে দেখো রেসিপ্রোকাল রেশিও। রেসিপ্রোকাল রেশিও কথার এই রেসিপ্রোকাল কথার অর্থ হচ্ছে অনন্যক। অনন্যক বলতে আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে 2-এর অনন্যক কত, 1-এর 2, অর্থাৎ উল্টে যায়, তাই তো? তাহলে ঠিক একই রকমভাবে এই রেসিপ্রোকাল 2:3:4 এর রেসিপ্রোকাল অর্থাৎ এর অনন্যকের অনুপাত কত। তাহলে আগে আমরা অনন্যক বানিয়ে নিই, তাহলে 2-এর অনন্যক 1-এর 2 ইস্টু 1-এর 3 ইস্টু 1-এর 4। তাহলে এগুলো আমরা কি করে করব? আচ্ছা দেখো, এটা কিন্তু একটা লেন্দি প্রসেস আছে, একটা শর্টকাট আছে, ঠিক আছে? আমি তোমাদের শর্টকাটটা বলছি কীভাবে করতে হয়। লেন্দি প্রসেস তো তোমরা জানো অনেকেই। আচ্ছা দেখো কি করতে হবে, 2 আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে 2-এর ঘরের কত অনন্যকের মানে ব্যাপারটা কত হবে সেটা আমরা লিখব। কি করতে হয়, এই 2টাকে তোমরা চেপে ধরো আঙুল দিয়ে, তাহলে কোন দুটো সংখ্যা দেখতে পাচ্ছ, দেখো 3 4, ঠিক আছে? এই দুটো যদি আমরা আঙুল দিয়ে চেপে ধরি তাহলে দেখা যাচ্ছে 3 এবং 4, ঠিক আছে? তাহলে 3 আর 4-এর গুণফল কত, 12, ঠিক আছে, ইস্টু এবার এটার দরকার মাঝখানেরটা, তাহলে এটা চেপে ধরো, তাহলে এইটার গুণফল 2 আর 4, 4 2 8, ঠিক আছে? আবার এটা চেপে ধরো, তাহলে 3 2 6, একটু ছোট করে দাও, মানে অনুপাত ভেঙে দাও, তাহলে কত হয় 6:4:3। তাহলে এটা হচ্ছে রেসিপ্রোকাল রেশিওর পদ্ধতি। কি করতে হবে, যেটা দরকার সেটাকে বাদ দিয়ে বাদ বাকি দুটোর গুণফল করলে আমরা পাবো রেসিপ্রোকাল রেশিও। ওকে, বুঝলে? তাহলে করো এটা। টাইপ 4 মিন প্রপোর্শন। এর
বাংলা যেটা সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। আচ্ছা, মধ্য সমানুপাতি করার আগে, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা জিনিস বোঝাই, মধ্য সমানুপাতিটা কীভাবে তৈরি হয়। ঠিক আছে, দেখো আমরা ছোটোবেলায় করতাম না যে 2:x:8, এটার মধ্য সমানুপাতি, অর্থাৎ এইটা বার করতে হবে। কী করতাম যে না 2/x = x/8, কোনাকুনি গুণ করতাম, x² = 8 × 2, 8 × 2 = 16, তাহলে x √16, তাহলে রুট ভাঙলে 4, 4 × 4 = 16, দুটো বর্গ হলে তার একটা আসে, তাহলে এরকম করে করে। এই জিনিসটা হচ্ছে মিন প্রপোর্শন। তাহলে ঠিক এই এতটা করার প্রয়োজন নেই। ঠিক আছে, কোথা থেকে করার প্রয়োজন? এইটুকু। অর্থাৎ যখনই আমাদের মিন প্রপোর্শন করতে বলবে, এই দুটো দিয়ে দিয়েছে, তখন আমাদের কি করতে হবে? আমরা জানি x মানে রুটের মধ্যে 0.32 × 0.02। ঠিক আছে, তাহলে দেখো যদি পয়েন্ট তুলে দিই, কিছুই নাই থাকে, আমার 32 আর 2, 32 দুগুণি 64, তাহলে রুটের মধ্যে 64। এইবারে পয়েন্ট বসাও, কটা? দুটো, এই দুটো, 4টে, তাহলে 4টে সংখ্যার আগে আমাদের পয়েন্ট বসবে। শূন্য দশমিক বসার নিয়ম কি? গুণ করার পর যে কটা সংখ্যা পরে পয়েন্ট থাকছে, আমার অ্যান্সারের আগে সেই কটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, তাই তো? তাহলে এখানে দুটো, এখানে দুটো, তাহলে মোট 4টে, তাহলে আমার এখানে দুটো আছে, তাহলে আগের দুটো কী বসাবো? 0, তাহলে 0 0, এই একটা 0, তাহলে 0.0064 এটা। তাহলে 64কে যদি আমরা বর্গ করি তাহলে কি বেরোয়? আচ্ছা, একটা 8 বেরোবে, আর দুটো শূন্যর জায়গায় একটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমাদের মিন প্রপোর্শন 0.08। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে করো এটা। উত্তর ডেসক্রিপশন বক্স মিলিয়ে নাও, হলো কি না দেখো। টাইপ 5-এ যে অঙ্কটা দিয়েছে দেখো কি বলছে, এ প্যাকেট কন্টেইনিং এ ডজন অফ গ্লাসেস ইজ ড্রপড, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য রেশিও অফ ব্রোকেন গ্লাসেস টু আনব্রোকেন গ্লাসেস। অর্থাৎ একটা প্যাকেটে 1 ডজন অর্থাৎ 12টা গ্লাস ছিল, কাঁচের গ্লাস ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি রেশিও ব্রোকেন গ্লাসেস টু আনব্রোকেন গ্লাসেস। তারপরে প্যাকেটটা পড়ে গেল, পড়ে গিয়ে কিছু গ্লাস ভেঙে গেল, কিছু গ্লাস ভালো আছে। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে এই যে 4টে রেশিও, এই চারটে রেশিওর মধ্যে কোন রেশিওটা হবে না, যে ভালো গ্লাসের এবং ভাঙা গ্লাসের। ঠিক আছে, অর্থাৎ ভালো গ্লাস এবং ভাঙা গ্লাসের অনুপাত যে কটা আছে এই 4টের মধ্যে কোন অনুপাতটা সম্ভব না, এইটা আমাদের কোশ্চেন। ঠিক আছে, তাহলে কিভাবে করব? দেখো একটা করার পদ্ধতি আছে আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার মানে ধরো আমাদের 12টা গ্লাস আছে, তাহলে 12-র সঙ্গে এটা আনুপাতিক ভাগার করব। প্রথম অনুপাতটা কীরকম? 3 আর 1, তাহলে আনুপাতিক ভাগার কীভাবে করে? প্রথমটার যদি রেশিও বার করি আমরা 3/4, 4 কেন না 3 + 1। ঠিক আছে, এইটাই হচ্ছে নিচে লিখতে হয়। আনুপাতিক ভাগারের নিয়ম হচ্ছে যেটার আমি প্রথমটার মান বের করছি, অর্থাৎ ধরো এটা হচ্ছে ভালো গ্লাস, ঠিক আছে, গুড, আর এটা হচ্ছে ভাঙা গ্লাস মানে ব্যাড। তাহলে গুড গ্লাস কতগুলো? যে মানে ব্রোকেন গ্লাস, এটা হচ্ছে ব্রোকেন, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে আনব্রোকেন, এটা হচ্ছে ব্রোকেন। আচ্ছা, তাহলে আনব্রোকেন গ্লাস কোনটা? 3/4। ঠিক আছে, আনুপাতিক ভাগার। তাহলে এটা যদি কাটি, 4 দিয়ে 3 × 4 = 12, 3 × 3 = 9। ঠিক আছে, বোঝা গেল। আর ব্রোকেন গ্লাস কতগুলো? না 1/4। 1/4 কেন? ওই 1 আর 3 আর 1/4। ঠিক আছে, আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার করার নিয়ম, যে সংখ্যাটা অর্থাৎ যে পার্টটা তোমাকে বার করতে হবে সেইটাকে আমরা প্রথমে উপরে রেখে যে দুটো অনুপাত আছে সেই দুটো যোগফলকে নিচে দেব, দিয়ে আমরা কাটাকাটি করলে যেটা পাবো সেটা ওই পার্টটার সংখ্যা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি, 3 × 4 = 12, তাহলে 3 × 1 = 3, তাহলে 9 আর 3, তাহলে ভাঙা গ্লাস 3টে আর ভালো গ্লাস 9টা, বা আনব্রোকেন গ্লাস 9টা, ব্রোকেন 3টে। তাহলে এটা বোঝা গেল। ঠিক আছে, এরকম করে সবগুলো ট্রাই করতে হবে। করার পর যেটার উত্তর মিলবে না, যেটা এরকম ভগ্নাংশ তৈরি হবে না, এরকম তৈরি হবে না, সেটাই অ্যান্সার। ঠিক আছে, তো আমরা দেখে নিই পরেরটা। 6:1,
তাহলে 12কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, 6/7, 7 দিয়ে কি 12 ভাগ যায়? যাচ্ছে না। আচ্ছা, ঠিক একই রকম 12, 1, 7, দেখো 7 দিয়ে 12 যাচ্ছে না, তাহলে এই ভগ্নাংশটা ঠিকঠাক আসছে না। তাহলে দেখো এটাই অ্যান্সার, ক্যান নট বলেছে, তাহলে এটাই অ্যান্সার। বাকি দুটো করলে একই আসবে ভগ্নাংশ। আমরা যখন উত্তর পেয়ে গেলাম, আর দরকার নেই। আচ্ছা, এখন এটা তো গেল একটা নর্মাল পদ্ধতি। আর একটা জিনিস করা যায়, দেখো এটা মুখে মুখেই করা যায়। কীরকম? 3:1 আছে, তাহলে 3 আর 1-এ যোগ করলে 4, ঠিক আছে? এবার দেখতে হবে 12 দিয়ে 4 ভাগ যায় কিনা। 4, 3, 4, 12 যাচ্ছে, তাহলে এটা হবে না অ্যান্সার, কারণ ক্যান নট বলেছে আমাদের। যদি ক্যান বলতো তাহলে হতো, ঠিক আছে? নেক্সট 2:1, তাহলে 2 আর 1-এ 3, তাহলে 12কে যদি 3 দিয়ে ভাগ করি, হ্যাঁ 4 ভাগ যাচ্ছে, তাহলে এটাও হবে না। আচ্ছা, তারপরটা দেখো 12কে যদি আমরা 5 আর 7, 12কে 12 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 1, তাহলে এটাও হবে না। কিন্তু 6 আর 1-এ 7, 12কে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার, যেহেতু আমাদের ক্যান নট বলেছে, ঠিক আছে? পরীক্ষা হলে কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। কীরকম? এমন 4টে অপশান দেবে যেগুলোর কোশ্চেনটা থাকলো যে ক্যান, অর্থাৎ কোনটা ভালো গ্লাস এবং ভাঙা গ্লাসের অনুপাত, ঠিক আছে? বলে এমন 4টে অনুপাত দিল, যে 4টে অনুপাত কোনটাই হবে না, সবগুলো এরকম টাইপের অনুপাত দিল, একটা দিল শুধু এইটা ভালো, তাহলে সেটাই কিন্তু অ্যান্সার। সুতরাং অঙ্ক পড়ে বুঝতে হবে যে কী চেয়েছে, ক্যান নট না ক্যান, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট তোমরা করো একটা। এবার আমরা করব টাইপ 6। টাইপ 6-এ আগে অঙ্কটা পড়ে নিয়ে দেখো। বলছে দ্য স্টুডেন্টস ইন 3 classes আর ইন দ্য রেশিও 2:3:5. If 20 students are increased in each class, the ratio changes to 4:5:7. Find the total number of students before increase. অর্থাৎ একটা 3টে ক্লাস আছে একটা স্কুলে, সেই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা আছে 2, 3, 5, মানে 2:3 এবং 5. এখন প্রত্যেকটা ক্লাসে 20 জন করে বৃদ্ধি পেল, ঠিক আছে? এই 20 জন, তাহলে এখন যে রেশিওটা আসছে সেটা হচ্ছে 4:5:7, ঠিক আছে? যেহেতু বেড়েছে প্রত্যেকটা। এখন প্রশ্ন হলো যে এই বৃদ্ধি পাওয়ার আগে, ঠিক আছে, অর্থাৎ এরকম ছিল যখন, তখন টোটাল আমার স্টুডেন্ট সংখ্যা কত? এটা তো আমরা অনুপাতে বলেছে, আসলে এক্স্যাক্টলি সংখ্যাটা কত, ঠিক আছে? কী করে বার করব? দেখো এটা অনেক আছে, অনেকে এক্স ধরে, ঠিক আছে? কিন্তু আমরা অত বড় করব না, এক্স ধরে করব না। কীভাবে করব? একদম শর্টকাট। দেখো 2 ছিল আগে, এখন হয়েছে 4. 3 ছিল আগে, এখন হয়েছে 5. 5 ছিল আগে, এখন হচ্ছে 7. দেখো প্রত্যেকটাতে কত করে বেড়েছে? দেখো প্রত্যেকটাতে 2 ইউনিট করে বেড়েছে। কত? 2 ইউনিট, ঠিক আছে? 2 আর 2 4, 3 আর 2 5, 5 আর 2 7, 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট করে যদি বাড়ে, তাহলে টোটালে প্রত্যেকটাতে কত করে বেড়েছে? না 20টা করে বেড়েছে, তাই তো বলেছে। তাহলে দেখো 2 ইউনিট যদি সমান সমান 20 জন হয়, ঠিক আছে, সেই ঐকিক নিয়ম, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 20/2। যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের বলেছে যে ইনক্রিজ করার আগে মোট কত স্টুডেন্ট ছিল, ইনক্রিজ করার আগে মোট কত অনুপাত ছিল। দেখো 5 ইউনিট, 3 ইউনিট আর 2 ইউনিট যোগ করলে কত পাচ্ছি? 2 + 3 + 5 যোগ করলে 5 আর 3 8 আর 2 10, 10 ইউনিট টোটাল ছিল। তাহলে 2 ইউনিট মানে যদি 20 হয়, 1 ইউনিট মানে কত? 20/2। আর 10 ইউনিট মানে কত? তাহলে 20/2 × 10। যদিও এটা মুখে মুখে হয়ে যায়, তবুও আমি দেখাচ্ছি। 2 দিয়ে 10 কাটলাম, 5, তাহলে 5 × 100। তাহলে ইনক্রিজ করার আগে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল কত? 100। ক্লিয়ার? বুঝলে? তাহলে ইউনিট দিয়ে ইজিলি হয়ে গেল। এটা মুখে মুখে সম্ভব, দেখেই যে কত করে বাড়ছে, যে না 2 করে বাড়ছে, এই মানে এত, টোটাল মানে কত, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এবার করো তোমরা। টাইপ 7। টাইপ 7-এ দেখো কি বলেছে, দ্য রেশিও অফ স্যালারিজ A, B and C is 2:3:4. If C gets rupees 8,000 more than A, then find the salary of B.
অর্থাৎ এ বি এবং সি তিনজনের মাইনের অনুপাত যথাক্রমে 2:3:4। ওকে, অর্থাৎ এ 2 মাইনে পায়, বি 3 মাইনে পায়, সি 4 মাইনে পায়। এখন প্রশ্ন হলো, তারপরে আরও কিছুটা বলেছে, দেখো যে সি এর তুলনায় 8,000 টাকা বেশি পায়, এই যে 8,000 টাকা বেশি পায়, তাহলে বি এর মাইনে কত? তাহলে একটা জিনিস দেখো, আবার এই অনুপাতটা দেখো, এ পাচ্ছে 2, বি সি পাচ্ছে 4, তাহলে অনুপাত অনুযায়ী এ থেকে সি কত বেশি পায় দেখো, তাহলে কত বেশি পায়? 4 - 2 মানে 2 ইউনিট বেশি পায়। কে? সি বেশি পায়, তাই তো? এই 2 ইউনিট বেশি পাওয়া মানে কত টাকা বেশি পায়? এই 8,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারি না যে 2 ইউনিট সমান সমান 8,000 টাকা, তাহলে 1 ইউনিট সমান সমান 8,000/2। আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এগুলো মুখে মুখে হয়ে যায়। তাহলে 3 ইউনিট, বি এরটা জানতে চেয়েছে, তাহলে বি 3 ইউনিট, তাহলে 3 ইউনিট মানে কত? 3 ইউনিট সমান সমান 8,000/2 × 3, তাহলে 2 দিয়ে 8 কাটলে 4,000 পড়ে থাকে, তাহলে 4,000 × 3 মানে 12,000, তাহলে বি এর মাইনে 12,000। ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে পরেরটা তোমরা করো। এবার টাইপ 8। টাইপ 8 কী বলেছে? রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 2 জার্স আর 5:1 and 7:2 respectively. If equal quantities of 2 mixtures are taken together and mixed, what is the ratio of milk and water in the new mixture? ওকে, তাহলে দেখো ফার্স্ট জারে মিল্ক এবং ওয়াটারের রেশিও আছে কত? 5:1, ঠিক আছে? আর সেকেন্ড যে জার আছে তাতে আছে 7:2, ঠিক আছে? এখন বলছে এই দুটো সমান অনুপাতে যদি আমরা এই দুটোকে মেশাই, মেশানোর পর যে নতুন একটা জারে রাখা হবে সেই জারে মিল্ক এবং ওয়াটারের রেশিও কী হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে বললাম না যে আনুপাতিক ভাগার, সেই আনুপাতিক ভাগার এখানে কাজ করবে। দেখো প্রথম জারে মিল্ক আমার কত আছে? 5 ইউনিট, আর এখানে 1 ইউনিট ওয়াটার, তাহলে টোটাল মিল্ক প্রথম জারে আমার 5-এর 6 কেন হলো? 6 কেন হলো? 5 আর 1-এ 6, ঠিক আছে? এটা আনুপাতিক ভাগারের নিয়ম। আর ওয়াটার কতটা আছে? প্রথমটাতে 1-এর 6, ঠিক। দ্বিতীয়টাতে মিল্ক আছে আমার 7-এর 9, কারণ 7 আর 2-এর 9, আর ওয়াটার আছে আমার 2-এর 9, ঠিক আছে? কারণ 2 আর 7 আর 2-এর 9। তাহলে আমাদের কি করতে হবে? দুটোকে মিক্সচার করতে হবে। তাহলে নতুন জারে আমার মিল্ক আর ওয়াটার, দেখো মিল্ক কত আছে? 5-এর 6, 7-এর 9, তাহলে 5-এর 6 যোগ 7-এর 9, ঠিক আছে? অনুপাত কত? এবার ওয়াটার 1-এর 6 = 2-এর 9 হলো। তাহলে এটা কি করে করতে হয়? দেখো 6 আর 9-এর লসাগু কত? 18। 6 দিয়ে যদি কাটি আমরা, 3 6 18, 6 দিয়ে 18কে যদি ভাগ করি তাহলে 3 পাবো। সেই 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 3 5-এ 15, যোগ 9-এর সঙ্গে আমরা 18 কাটবো, 9কে যদি 18কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 2, 9 দুগুণে 18, সেই 2কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14, ঠিক আছে? = ঠিক একই রকম 6 আর 9-এর লসাগু 18, তাহলে 6 দিয়ে যদি আমরা কাটি 3, তাহলে 3 1-কে 3, আচ্ছা এটা অনুপাত না, এটা যোগ। আচ্ছা যোগ 9 দিয়ে যদি আমরা 2কে কাটি, 9 দুগুণে 18, তাহলে 2 দুগুণে 4, ঠিক আছে? তাহলে আমাদের যোগ করলে কত হবে? 29/18 = 4 আর 3 7/18। 18 18 যদি উঠে যায় তাহলে আমাদের নতুন রেশিও 29/7, 29/7। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টাইপ 8। আশা করি বুঝেছো তোমরা সকলে। নেক্সট তাহলে করে ফেলো টাইপ 8-এর এক্সারসাইজ, উত্তর ডেসক্রিপশনে।
এবার টাইপ 9। টাইপ 9 এর অঙ্কটা কী বলেছে দেখো, দ্য রেশিও অফ দ্য এজ বিটুইন ফাদার অ্যান্ড সন ইজ 4:1। ভালো কথা। আফটার 10 years দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 5:2। ফাইন্ড দ্য এজ অফ ফাদার 5 years ago। ঠিক আছে, তাহলে দেখো বর্তমানে বাবা এবং ছেলের বয়সের অনুপাত 4:1। এই যে সেই পিতা পুত্রের অঙ্ক ছোটোবেলা থেকে আমরা করে আসছি। সো দেখো 4:1, আর 10 বছর পরে গিয়ে এদের কত হচ্ছে বয়সের অনুপাত 5:2। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন, বর্তমানে যদি 4:1 হয়, 5 বছর আগে পিতার বয়স কত ছিল? তাহলে দেখো ঠিক একই রকমভাবে আমরা সেই ইউনিট করব, এক্স ধরবো না। দেখো 4:1 এখন আছে, 10 বছর পরে 5:2 হয়েছে, তাহলে বাবার বয়স কত বেড়েছে, কত ইউনিট, আর ছেলের বয়স কত ইউনিট বেড়েছে? দেখো 4 আর 1 5 +1, 1 আর 1 2 মানে +1, দুজনেরই 1 1 করে ইউনিট বেড়েছে। তাহলে কত বছর পরে এটা 1 ইউনিট করে বাড়লো? 10 বছর পরে। তাহলে এটা তো আমরা বলতে পারি যে 1 ইউনিট সমান সমান 10 বছর। ঠিক আছে, যদি তাই হয় তাহলে পিতার বর্তমান বয়স কত? 4 ইউনিট। ঠিক আছে, তাহলে 4 ইউনিট সমান সমান কত? তাহলে 1 সমান সমান যদি 10 হয়, তাহলে 4 সমান সমান কত হবে? 40 বছর, 40 ইয়ার্স। তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর বা 40 ইয়ার্স। তাহলে এখন যদি 40 বছর হয়, 5 বছর আগে কত? তাহলে 5 years ago, 5 বছর আগে কত বয়স ছিল? তাহলে 5 কম ছিল। তাহলে 40 থেকে 5 যদি বাদ দিই, তাহলে 35 বছর। তাহলে পিতার বয়স 35 ইয়ার্স। ক্লিয়ার? বুঝলে? তাহলে করো, উত্তর ডেসক্রিপশনে। মানে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় একদম একটা না একটা আসেই। অন্তত রেশিও প্রপোর্শনের যদি অঙ্ক থাকে, এই অঙ্কটা কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কী বলছে টাইপ 10, এ ব্যাগ কন্টেন সাম 1 rupee, 50 paise and 25 paise coins in the ratio 5:6:8. If the total value of the coin was ₹200, find the number of 50 paise coin. আচ্ছা, এই অঙ্কটার মধ্যে দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। দেখো একটা কথা বলেছে, ওই দেখো কয়েন যে রেশিওগুলো আছে 5:6:8, এর আগে কথাটা কী লেখা আছে? কয়েন ইন দ্য রেশিও। ঠিক আছে, এখানে দুটো কথা থাকে, একটা ভ্যালু রেশিও আর একটা কয়েন রেশিও। তো কোনটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালো করে আগে দেখে নিতে হবে। কী রেশিও দিয়েছে? কয়েন রেশিও। কয়েন রেশিও মানে যে আমার সংখ্যা আছে কতগুলো, অর্থাৎ কয়েনের সংখ্যা কতগুলো। তাহলে এখানে কি বলেছে না, 1 টাকার কয়েন কতগুলো আছে? 5টা, 5। 50 পয়সার কয়েন 6টা এবং 25 পয়সার কয়েন 8টা। তো এটা হচ্ছে আমাদের কয়েন রেশিও। তো এই কয়েন রেশিওকে আমাদের কনভার্ট করতে কী হবে? কিসে? ভ্যালু রেশিও। ঠিক আছে, অর্থাৎ এই কয়েনগুলোর মূল্য কত, দাম কত, ভ্যালু রেশিও। কেন বার করব? কারণ দেখো কিছুক্ষণ পরেই অঙ্কে লেখা আছে যে মোট যেটা আমার ভ্যালু সেটা হচ্ছে 200 টাকা। তাহলে ₹200 টাকা মোট আছে। তাহলে এই ভ্যালুটা আছে বলেই এই কারণে আমাদের ভ্যালুতে পরিণত করতে হতো। আরেকটা অঙ্ক যেটা প্রথমে ভ্যালু রেশিও থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কয়েন রেশিও থাকে, তখন আমরা ভ্যালু থেকে কয়েনে নিয়ে আসি। ঠিক আছে, এর পরের অঙ্কটাই আমরা সেটা শিখবো। তাহলে এই অঙ্কটা কীভাবে করতে হবে? দেখো 5টা 1 টাকার কয়েন যদি থাকে, তার মানে তার মূল্য কত, মানে কত টাকা হয় সেটা? 5 টাকা। তাহলে 5টা, এটা করার নিয়ম 5-এর সঙ্গে এই 1 গুণ করতে হয়, 5। ঠিক আছে, আচ্ছা 50 পয়সার কয়েন 6টা, মানে ক টাকা? তাহলে 50 পয়সার কয়েন মানে কত টাকায়? তো দুটো। ঠিক আছে, 1 টাকা সমান সমান তো দুটো 50 পয়সার কয়েন। তাহলে 6টা কয়েন মানে টাকায় যদি দুটো করে হয়, তাহলে 6টা কয়েন মানে কত টাকা? 3 টাকা। ঠিক একই রকম 8টা কয়েন 25 পয়সার, 1 টাকা সমান সমান কটা 25 পয়সা হয়? 4টে, 4 25 100। তাহলে 4টে করে, তাহলে 8টা আছে সমান সমান কত টাকা হবে? 2 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 5, 3 আর 2, এইটা হচ্ছে আমাদের ভ্যালু রেশিও। অর্থাৎ এইগুলো হচ্ছে কয়েনের সংখ্যা আর এইগুলো হচ্ছে তার মূল্য। ঠিক আছে,
তাহলে এবার আমাদের জানতে চেয়েছে কোন কয়েন আছে, না 50 পয়সার কয়েন কতগুলো আছে, ঠিক আছে, কতগুলো মানে পিস কতগুলো। তার মানে আমাদের কিন্তু সেই কয়েনেই আবার কনভার্ট করতে হবে লাস্টে, যাই হোক সেটা পরে আসছি। আগে দেখো এই ভ্যালু 50 পয়সার ভ্যালু আমাদের কত আছে, 3 আছে, তাই তো। তাহলে যদি আমরা সেই আনুপাতিক ভাগার করি তাহলে 200 টাকা আমাদের টোটাল, তার সাপেক্ষে উপরে 3, যেহেতু 50 পয়সাটা বার করতে বলেছে, আর টোটাল কত, 5 আর 3 8 আর 2 10, 3/10। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 10 দুগুণি 20, 20, তাহলে 3 কুড়ি 60, তাহলে 60 কি টাকা, অর্থাৎ 50 পয়সা আমার 60 টাকা আছে। তাহলে 60 টাকা মানে কতগুলো 50 পয়সার কয়েন, তাহলে নাম্বার অফ কয়েন, নাম্বার অফ কয়েন, নাম্বার অফ কয়েন কতগুলো, তাহলে যদি 60 টাকা সমান সমান হয় তাহলে 60 ইন্টু 2, কারণ এই যে 2 দিয়ে ভাগ করেছিলাম, টাকায় 2টো করে কয়েন, তাহলে 120 পিস। তাহলে 50 পয়সার কয়েন 120 পিস আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু 50 পয়সাটা বার করতে বলেছে। যদি 25 পয়সা বার করতে বলতো তাহলে এইটা দিয়ে ক্যালকুলেশন করতাম 2/10, তখন এটা 4 গুণ হয়ে যেত, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে টাইপ 10, অর্থাৎ কী করে কয়েন থেকে ভ্যালু রেশিও বার করতে হয়, তারপরে কতগুলো পিস অফ কয়েন সেটা বার করতে হয়। ঠিক একই রকম অঙ্ক অনেকটা এইটা ঘুরিয়ে দেয়, উল্টো করে দেয়, ভ্যালু দেয়, কয়েন বার করতে হয়, সেটা এবার দেখাবো টাইপ 11-এ। বুঝলে তোমরা? যদি বোঝো তাহলে এই টাইপেরই আগে একটা করে নাও, ঠিক আছে। অ্যান্সার ডেসক্রিপশন বক্সে পাবে। টাইপ 11, টাইপ 11-এ কী বলছে, এ পার্স contains some 1 rupee, 50 paise and 25 paise coins whose value ratio is 3:2:5. If the number of coins is 135, find the number of 25 paise coins. তাহলে ঠিক এটা ভ্যালু, আগেরটা করলে তোমরা কয়েন থেকে ভ্যালু, এটা ভ্যালু আছে। তাহলে দেখো আমাদের ভ্যালু রেশিও, অর্থাৎ 1 টাকার কয়েন আছে 3 টাকা, 50 পয়সার কয়েন আছে 2 টাকা, আর 25 পয়সার কয়েন আছে 5 টাকা। তাহলে এখান থেকে আমরা কয়েনে নিয়ে যাব, পিস অফ কয়েন, ঠিক আছে। তাহলে 3 টাকা সমান সমান কতগুলো কয়েন হয়, টাকায় তো একটা করেই কয়েন হয়, তাহলে 3টে। আচ্ছা, 2 টাকা মানে 50 পয়সার কয়েন কতগুলো, আচ্ছা 2 টাকায় তো 2টো করে কয়েন হয়, তাহলে 2 দুগুণি 4টে। আর 5 টাকা সমান সমান টাকায় তো 4টে করে কয়েন হয় 25 পয়সার, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ, 4×5 20টা কয়েন, বোঝা গেল। তাহলে 3টে কয়েন, 4টে কয়েন আর 20টা কয়েন, এটা হচ্ছে আমাদের কয়েনের রেশিও। তাহলে একই রকম এবার আমাদের 25 পয়সা বার করতে বলেছে, তাহলে টোটাল কয়েন আমার 135, তার সঙ্গে আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার কত, 20 বাই, তাহলে যোগ করলে কত আছে, 20 আর 4 24 আর 3 27, 20/27, ঠিক আছে। এইবারে 27 দিয়ে যদি আমরা 135কে কাটি 5, ঠিক আছে, তাহলে 5 কুড়ি 100, ঠিক আছে। তাহলে এটা কি বেরোলো, নাম্বার অফ কয়েন্স, কয়েন কতগুলো আছে, অর্থাৎ 25 পয়সার কয়েন কতগুলো আছে, 100টা। আচ্ছা, আমাদের অঙ্কে কিন্তু উত্তর চেয়েছে যে কত পিস কয়েন ছিল, 100টা, তাহলে এটাই অ্যান্সার, 100 পিসই আমাদের উত্তর। যদি বলতো 25 পয়সার যে কয়েন সেটার মোট ভ্যালু কত, মূল্য কত, তখন কিন্তু আমাদেরকে আবার এই 100কে 4 দিয়ে ভাগ করতে হতো। কেন ভাগ করতে হতো, কারণ 100টা তো কয়েন আছে, তাহলে মোট টাকা কত, 4, 1 টাকা কয়েন, 1 টাকা সমান সমান 4টে কয়েন, 4 দিয়ে ভাগ করতাম 25 টাকা, তখন বলতে হতো যে এর ভ্যালু 25 টাকা, অর্থাৎ 25 টাকা ভ্যালুর কয়েন আছে, ঠিক আছে। কিন্তু ভ্যালু আমাদের চাইনি, আমাদের উত্তর চেয়েছে শুধু পিস, নাম্বার অফ পিস, অর্থাৎ কতগুলো কয়েন আছে। তাহলে আমাদের 25 পয়সার কয়েন আছে 100 পিস। তাহলে বোঝা গেল ভ্যালু বের করলে কি করে, তখন তার থেকে মানে ভ্যালু রেশিও বলে দিলে তার থেকে কী করে বের করতে হয়, নাম্বার অফ পিস অফ কয়েন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে টাইপ 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। তাহলে করো অ্যান্সার ডেসক্রিপশন বক্সে। এবার টাইপ 12, টাইপ 12-এ দেখো কি বলছে,
rupees 260 is to be divided among A, B and C such that twice that share of A is equal to thrice that of B, which is equal to 4 times of C. Find the share of C. তাহলে এই অঙ্কটার এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে টুয়াইস অফ এ, অর্থাৎ এই 260 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে এ যদি 2 গুণ টাকা পায়, বি 3 গুণ টাকা পাবে, সেটা সমান, অর্থাৎ এর 2 গুণ যা, বি এর 3 গুণ তাই, এবং সি এর 4 গুণ তাই। ঠিক আছে, টোটালে আমার অঙ্ক কিন্তু সেই এক অংশ, অর্থাৎ টোটাল টাকা এই 260 টাকা সেটা কিন্তু আমার এই এক অংশ, অর্থাৎ এ যদি দ্বিগুণ পায় সেটা যা হবে, বি 3 গুণ পাবে সেটা যা হবে, সি 4 গুণ পাবে সেটা তাই হবে। ঠিক আছে, এবং টোটালে আমার সেটাই এক অংশ। ঠিক আছে, তাহলে এইটা থেকে আমরা এটা বলতে পারি, দেখো যদি এটুকু তুলে মুছে দাও, দিয়ে দেখো 2a সমান সমান 1, তাহলে a সমান সমান 1/2। ঠিক আছে, যদি তাই হয় বি সমান সমান 1/3 এবং সি সমান সমান 1/4। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে আমরা সেই শিখলাম না, a is to b is to c সমান সমান 1/2 is to 1/3 is to 1/4। এটা কি? রেসিপ্রোকাল রেশিও। তাহলে ঠিক কী করে বার করব? এই যে চেপে ধরো বাকি দুটোর গুণফল, 3 4 12 is to 4 2 8 is to 3 2 6, 12 is to 8 is to 6। আর একটু ছোটো হবে, তাহলে ছোটো করলে কী হবে? 6 is to 4 is to 3। ঠিক আছে, এইটা। তাহলে যদি তাই হয়ে থাকে এবার আমার কিন্তু কী করতে হবে, যে 260 টাকা ডিভাইড করতে হবে, কারটা ভাগ করতে হবে, সি এরটা জানতে চেয়েছে, সি কত টাকা পাবে। তাহলে 200 সি এর শেয়ার, তাহলে 260 টাকা যদি আমরা আনুপাতিক ভাগ করি, সি কত? 3 পাচ্ছে, তাহলে 3 আর টোটাল কত? 6 4 10 আর 3 13, 13 আনুপাতিক ভাগার, তাহলে 13কে যদি 260 কাটি, 13 2 26 20, তাহলে 3 20 60 টাকা, তাহলে সি এর ভাগে পড়ছে 60 টাকা। তাহলে আমাদের অ্যান্সার 60 টাকা। বুঝেছো আশা করি? যদি বোঝো তাহলে এর যে টাইপটা দিচ্ছি এটা করো, উত্তর ডেসক্রিপশন বক্সে পাবে। এবার টাইপ 13 দেখো, টাইপ 13-এ কী বলছে? রুপিস 1000 ইজ টু বি ডিভাইডেড অ্যামং এ, বি অ্যান্ড সি ইন সাচ এ ওয়ে দ্যাট এ রিসিভ 2/3 অফ হোয়াট বি অ্যান্ড সি টুগেদার রিসিভ। ফাইন্ড দ্য শেয়ার অফ এ। অর্থাৎ 1000 টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ হবে যাতে এ পাবে 2/3 ভাগ, বি আর সি দুজনে মিলে যা পাবে। এই কথাটা বলে দিয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। দেখো তাহলে এর শেয়ার কত? আচ্ছা দেখো, বি আর সি দুজনে মিলে যা পাচ্ছে তার 2/3 গুণ পাচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটা দেখো এর সঙ্গে, অর্থাৎ বি আর সি এর সঙ্গে এটা কি গুণ আকারে আছে। আমরা কি জানি যে সমান সমানের ওপাশে যেটা থাকে, যদি সমান সমানের আর উল্টো দিকে নিয়ে আসা হয়, অপর পাশে নিয়ে আসা হয়, তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে সমান সমানের এ পাশে যদি আমি নিয়ে আসি, তাহলে বি প্লাস সিটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা তো লিখতে পারি এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2/3। ঠিক আছে, যদি তাই হয়, অর্থাৎ আমরা অনুপাতগুলো থেকে এইভাবে লিখছিলাম যে বাই হিসাবে, তাহলে এটা তো আমরা বলতে পারি এ ইজ টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2:3। ঠিক আছে, যদি তাই হয় আমাদের বার করতে হবে এর শেয়ার। ঠিক আছে, তাহলে এর শেয়ার আমরা কি করে বার করব? মোট টাকা কত আমাদের? 1000 ইন্টু আনুপাতিক ভাগার কত? এরটা কত? 2 আর নিচে কত? 3 আর 2 5। তাহলে 5 দিয়ে যদি আমি 1000 কাটি, 5 2 10, 200, তাহলে 200 গুণ 2 400। তাহলে এটা হচ্ছে এর শেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার 400। তাহলে বোঝা গেল এই হচ্ছে টাইপ 13। বুঝতে পেরেছ? এবার টাইপ 14। এইগুলো রেশিওর সঙ্গে কিন্তু পার্টনারশিপও যুক্ত আছে, পার্টনারশিপ বিজনেস যেগুলো, এই অঙ্কগুলো। দেখো কি বলেছে, রেশিও অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টেড বাই এ অ্যান্ড বি ইজ 4:5 and that of B and C is 3:7.
ইফ দ্য টোটাল প্রফিট ইজ 6,200 ফাইন্ড দ্য শেয়ার অফ সি। তাহলে দেখো এ আর বি বলে দিয়েছে কত 4:5, আর বি ইস টু সি বলেছে কত 3:7। তাহলে আমাদের আগে কি বার করতে হবে, এ বি সি অনুপাত। তাহলে এ ইস টু বি ইস টু সি, এই অনুপাত বার করতে গেলে কি নিয়ম, দ পদ্ধতি। সেই ছোটোবেলা শিখেছি দ পদ্ধতি, সেই দ পদ্ধতি কী করতে হবে, প্রথমে এই 4 আর 3-এর মধ্যে গুণ করতে হবে। এই যে এই দাগ বরাবর যে এই দটা দিয়েছে এই দ অনুযায়ী হবে। তো প্রথমে 4 আর 3-এর গুণফল, তাহলে 3 4 12 ইস টু, এবার এই কোনাকুনি 3 5 15 ইস টু, এবার এই নিচে নিচে গুণ, তাহলে 5 7 35। ঠিক আছে, তাহলে 12 ইস টু 15 ইস টু 35, তাহলে আমাদের অনুপাত কত 12 ইস টু 15 ইস টু 35। তাহলে এইটা যদি হয় আমাদের এবার শেয়ার বার করতে হবে কার না, সি এর শেয়ার। তাহলে প্রফিট টোটাল কত 6,200, তাহলে 6,200 গুণ 35 বাই, যোগ করো 35 যোগ 15 50 আর 12 62, তাহলে 62 দিয়ে যদি কাটি 100, তাহলে 3500। তাহলে সি প্রফিট শেয়ার পাচ্ছে 3500 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে এই হচ্ছে টাইপ 14, বুঝলে? তাহলে করো তোমরা এবার এটা। টাইপ 15 কি বলছে, দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি ইজ 8:5 and the ratio of profit is 4:3. If A's money is invested for 10 months, then how many months B's money invested? ওকে, তাহলে দেখো এ এবং বি এরা মানি ইনভেস্ট করেছে ব্যবসার জন্য 8:5, অর্থাৎ এ যদি 8 টাকা ইনভেস্ট করে, বি 5 টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, এবং বছরের শেষে এরা যে প্রফিটটা পাচ্ছে, প্রফিট, ঠিক আছে, সেই রেশিওটা কি না, এ ইস টু বি প্রফিট হচ্ছে 4:3। ঠিক আছে, মানে এ যদি 4 টাকা লাভ পায়, বি 3 টাকা লাভ পেয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা কথা আবার বলে দিয়েছে যে এ তার টাকাটা 10 মাসের জন্য ইনভেস্ট করেছিল, 10 মান্থস। তাহলে প্রশ্ন যেটা হচ্ছে বি কত মাস ইনভেস্ট করেছিল। ঠিক আছে, তাহলে একটা জিনিস জানবে, ধরো কেউ একটা, ধরো এই যে 8 টাকাটা দিয়েছে, ঠিক আছে, সেই টাকাটা কত মাস খেটেছে, 10 মাস। তার জন্যেই কিন্তু সে এই প্রফিটটা পেয়েছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে বি কত টাকা দিয়েছে, 5 টাকা, কত মাস খেটেছে জানি না, এক্স, আর কত লাভ পেয়েছে, 3 টাকা। তাহলে আমরা যেটা পাবো এখান থেকে এই এক্সের মানটা বার করতে হবে। তার জন্য কী করতে হবে, এই 3 দিয়ে কোনাকুনি, অর্থাৎ 3 দিয়ে এই 8 গুণ 10কে গুণ করতে হবে, আর 4 দিয়ে 5 গুণ এক্সকে গুণ করতে হবে। তার মানে গুণটা এরকম দাঁড়াবে, 5 গুণ এক্স গুণ 4 ইজ ইকুয়াল টু 8 গুণ 10 গুণ 3। গুণ করবো না, কারণ তারপরে কাটাকাটি করে দেবো। তাহলে এক্স সমান সমান 8 গুণ 10 গুণ 3 বাই এই 5 গুণ 4। তাহলে 4 দিয়ে যদি 8 কাটি আমরা পাবো 2, আর 5 দিয়ে যদি আমরা 10 কাটি পাবো 2। তাহলে কত পাবো, 3 গুণ 2 গুণ 2, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে 12 মান্থ। ঠিক আছে, তাহলে বি তার টাকাটা ইনভেস্ট করেছিল কত দিনের জন্য, 12 মান্থস, 12 মান্থস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু পার্টনারশিপের আর একটা অঙ্ক, যেগুলো রেশিও দিয়ে হয়, রেশিও প্রপোর্শন দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে করো তোমরা পরেরটা। টাইপ 16 কি বলেছে, এ স্টার্টেড এ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ ₹1,700 and 2 partners B and C joined after 3 months and 4 months respectively. After 1 year, the profit is divided in the ratio 2:3:5. What amount did B contribute? ওকে, তাহলে এ একটা বিজনেস শুরু করেছে 1700 টাকা ইনভেস্ট করে। আচ্ছা, বি আর সি কিছুদিন পর পর এসছে, বি 3 মাস পরে জয়েন করেছে, আর সি 4 মাস পরে জয়েন করেছে। ঠিক আছে, এখন বলছে যখন প্রফিটটা হচ্ছে বছরের শেষে, প্রফিট, সেই প্রফিটের রেশিও এ ইস টু বি ইস টু সি কত
না 2:3:5, 2:3:5 এটা প্রফিট পেয়েছে। তাহলে বি কত টাকা ইনভেস্ট করেছিল? তাহলে ঠিক একই রকম সেই 1700 টাকা যদি এ ইনভেস্ট করে থাকে কতদিনের জন্য, দেখো এ কিন্তু পুরো টাইম ছিল, ফুল টাইমে, অর্থাৎ সে কিন্তু কখনো পরে আসছে বা পরে জানে এরকম কিছু নয়, পুরোটাই ছিল। তাহলে বছরের হিসাব, তাহলে 12 মাস ছিল। আর বি কত টাকা ইনভেস্ট করেছে জানি না, তাহলে এক্স কত মাস পরে এসছে, 3 মাস পরে এসছে। তাহলে 1 বছরের মধ্যে যদি 3 মাস পরে সে আসে, তার মানে তার টাকাটা ক মাস খেটেছে, 9 মাস। তাহলে তার টাকা 9 মাস খেটেছে। তারপরে এ আর বি এর লাভ কতটা আছে, 2:3। আচ্ছা, এখানে সিটা কিন্তু লাগবে না, অর্থাৎ আমরা যখন এইভাবে কোনোটা একটা এরকম সমীকরণে ফেলছি তখন কিন্তু এক্স্যাক্টলি আমাদের দুটো ভগ্নাংশ দিয়ে কাজ হয়, তিনটে কিন্তু লাগে না। যদি হ্যাঁ এটা আমাদের বি বার করতে বলেছে, যদি সি বার করতে হতো তখন এই যে বিটা বার করলাম, বি বার করার পরে তারপরে আমরা সি এর সঙ্গে কন্ট্রাস্ট করতাম, বা ডাইরেক্ট এর সঙ্গেও সি কন্ট্রাস্ট করা যেত, একদম যে যেত না তা না। কিন্তু যেহেতু দুটো বলবে, মানে যেহেতু তিনটে বলেছে, আমাদের অনুপাতের রেশিও 3 জন আছে, কিন্তু যেটা চেয়েছে আমরা সেই দুটো নিয়েই করব, ঠিক আছে, দুটো নিয়েই করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা বি। তাহলে ঠিক একই রকম কোনাকুনি যদি গুণ করি তাহলে কি পাবো সমীকরণটা, 2x × 9 = 1700 × 12 × 3। তাহলে x = 1700 × 12 × 3 বাই কত, 2 × 9। তাহলে 3 দিয়ে 9 কাটো 3, 3 দিয়ে 12 কাটো 4, 2 দিয়ে 4 কাটো 2, তাহলে 1700 × 2 3400। তাহলে বি কত টাকা ইনভেস্ট করেছিল, 3400 টাকা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে তোমাদের? যদি হয় তাহলে নেক্সট পরেরটা করো। এবার টাইপ 17 কি বলছে অঙ্কটা দেখো, এ স্টার্টস এ বিজনেস বাই ইনভেস্টিং ₹12,000 অ্যান্ড আফটার এ ফিউ মান্থস বি জয়েন্স উইথ ₹18,000. If profit is distributed as per share and they obtain equal profit at the end of the year, find after how many months B invested his money. ঠিক আছে, তার মানে এ একটা বিজনেস শুরু করেছে 12,000 টাকা ইনভেস্ট করে, ঠিক আছে। এবারে বি কিছুদিন পরে এসছে, ঠিক আছে, কতদিন পরে এসছে জানি না, ঠিক আছে, কিছুদিন পরে এসছে এবং সে জয়েন করেছে যখন, সে কত টাকা দিয়েছে, যে না 18,000 টাকা দিয়েছে, ঠিক আছে। এইবারে বলছে বছরের শেষে যখন প্রফিট ডিস্ট্রিবিউশন হয়েছে তখন ইকুয়াল প্রফিট ডিস্ট্রিবিউশন হয়েছে, অর্থাৎ এ এবং বি দুজনেই সমান পেয়েছে, অর্থাৎ এ যদি 1 পায় বিও 1 পেয়েছে, প্রফিট সমান পেয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো বি এই যে জয়েন করেছে কিছু মাস পরে, কত মাস পরে সে বি জয়েন করেছিল, ঠিক আছে। তাহলে দেখো একই রকম এ 12,000 টাকা নিয়ে জয়েন করছে, এ পুরোটাই ছিল বছরের, তাহলে 12 মাস, ঠিক আছে, 1 ইয়ারের যেহেতু বিজনেস বলে দিয়েছে। আর বি কত বলেছে না 18,000 টাকা নিয়ে এসছে বটে, কিন্তু কত মাস পরে এসছে জানি না, অর্থাৎ তার টাকাটা কতদিন খেটেছে আমরা জানি না, তাহলে এক্স। এখন বছরের শেষে লাভ কত হয়েছে না 1, দুজনেরই 1 1। তাহলে যদি কোনাকুনি গুণ করি, গুণ করলে কি আসবে, ওই একই 18,000 এক্স, 1 গুণ করলে তো একই আসে, এর সঙ্গে কিছুই চেঞ্জ হয় না, তাহলে 12,000 × 12, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান 12,000 × 12 বাই 18,000, 0 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে 6 দিয়ে কাটি, 6 দিয়ে যদি কাটি 2, 6 দিয়ে কাটি 3, তাহলে 3 দিয়ে 12 কাটলে 4, 4 দুগুণি 8, তাহলে তার টাকাটা 8 মাস খেটেছিল, 8 মান্থ, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে সে কত মাস পরে এসেছিল জয়েন করতে, তাহলে 12 মাসের যদি ব্যবসা হয় তার থেকে 8 মাস যদি আমরা বাদ দিয়ে দিই, 8 মাস যদি তার টাকাটা খাটে, তার মানে 4 মাস পরে, অর্থাৎ 4 মান্থস পরে, 4 মান্থস পরে বি এসে জয়েন করেছিল। তাহলে এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? যদি বোঝো করো এটা। তো এই হচ্ছে 17টা টাইপস। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আর প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করেছো। এরকমভাবে আরও কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক রয়েছে রেশিও প্রপোর্শনের জন্য।
কমেন্ট করো যে তোমাদের প্রয়োজন কিনা। আমি অবশ্যই পরের ক্লাসে তোমাদের জন্য এর অ্যাডভান্স ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটুখানি এগিয়ে দেওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি রয়েছি তার উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ।